প্রিয় দর্শক, ভিডিওর প্রথমে আপনাদের কাছে আমি একটা প্রশ্ন রাখতে চাই। আওয়ামী লীগবিহীন যদি নির্বাচন হয়, আমি কিন্তু যদি শব্দটা বললাম এখানে, কারণ আর কে কী বললো, কিভাবে দেখলো সেটা আমি বলতে পারি না। তবে আমার মনের মধ্যে এখনও সন্দেহ আছে, সংশয় আছে যে নির্বাচনটাকে আদৌ হবে কি না আওয়ামী লীগবিহীন। সেজন্য বললাম যদি। আচ্ছা, যদি আওয়ামী লীগবিহীন নির্বাচন হয়, সেই নির্বাচন কি গ্রহণযোগ্যতা পাবে? এই প্রশ্নটা আমি আপনাদের সামনে ভিডিওর প্রথমেই করলাম। এর আবার অন্যতম একটা কারণও আছে। দেখেন, বর্তমান বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের যারা উপদেষ্টা আছেন, তার মধ্যে একজন অন্যতম উপদেষ্টা, বন ও পরিবেশ মন্ত্রণালয়ের দায়িত্বে যিনি আছেন, রিজওয়ানা হাসান, তাকে তো চেনেন। তার নেতৃত্বে আমাদের অন্যতম সৌন্দর্যের জায়গা সেন্ট মার্টিন অবরুদ্ধ আছে। সেখানে যাইতে গেলে নতুন করে পাসপোর্ট ভিসার প্রয়োজন হয়। সে রিজওয়ানা হাসান নির্বাচনে আওয়ামী লীগ প্রশ্নে অনেকগুলো কথা বলছেন, এবং যার পরিপ্রেক্ষিতে আমি আপনাদেরকে প্রথমে এই প্রশ্নটা করলাম, কারণ আমার তো বিবেক বুদ্ধি যুক্তি একটু কম। যখন আপনাদের কাছে প্রশ্নটা রাখলাম, আপনারা লিখে দিবেন। আমি আপনাদের এই রিজওয়ানা হাসান চৌধুরীর কিছু কথা আপনাদেরকে একটু জানাই। আওয়ামী লীগ বিষয়, নির্বাচন বিষয় তিনি সাংবাদিকদের কিছু প্রশ্নের জবাব দিছেন। নির্বাচন নিয়ে জনমনে এখনও সংশয় আছে, এটা যেটা আমি প্রথমে প্রকাশ করলাম। এ বিষয় নিয়ে রিজওয়ানা হাসান তিনি বলছেন, নির্বাচন হবে এবং তা 12 ফেব্রুয়ারিতেই হবে। তবে এ নিয়ে মানুষের মধ্যে একটা সংশয় ছড়িয়ে দেওয়া হচ্ছে। মানে তিনি বলতেছেন সংশয় ছড়িয়ে দেওয়া হচ্ছে। কে ছড়িয়ে দিতেছে, এই প্রশ্নটা কিন্তু আসে। যাতে নির্বাচন হবে কি না তা নিয়ে মানুষ দ্বিধাদ্বন্দ্বে থাকে। আমি স্পষ্ট করে বলতে চাই, মানে রিজওয়ানা হাসান স্পষ্ট করে বলতে চান, এই প্রোপাগান্ডা ছড়িয়ে কোনো লাভ হবে না। তার মানে তিনি যেটা বোঝানোর চেষ্টা করতেছেন যে নির্বাচন ফেব্রুয়ারির 12 তারিখেই হবে। যে যেভাবে ভাবুক, যে যাই বলুক, সেটা কোনো সমস্যা নেই। তারপরে এই যে আওয়ামী লীগ বিহীন নির্বাচন করলে সে নির্বাচন আদৌ গ্রহণযোগ্য হবে কিনা, সেই বিষয়ে সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি দেখেন কি বলছেন। তিনি বলছেন যে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করবে কি না তা নিয়ে প্রশ্নের উত্তর খুব পরিষ্কার। দলটির নির্বাচনে অংশগ্রহণ করার আইনিভাবে সুযোগ নেই, তবে তাদের ছাড়া নির্বাচন হলেও এটি অংশগ্রহণমূলক হবে। মানে সাংবাদিক প্রশ্ন করলেন যে এটা গ্রহণযোগ্যতা পাবে কিনা, সেই উত্তর কিন্তু তিনি দিলেন না। তিনি দিলেন যে অংশগ্রহণমূলক হবে। কিভাবে? হ্যাঁ, বলতে পারে যে বেশ কয়েকটা রাজনৈতিক দল, 15-20টা রাজনৈতিক দল তো অংশগ্রহণ করতেছে। এখন গ্রহণযোগ্যতার বিষয় কিন্তু তিনি মানে ছাপিয়ে গেলেন। আর আইনিভাবের কথা বললেন যে আইনিভাবে আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ করার কোনো সুযোগ নাই। এখন কাদের আইনের মাধ্যমে সুযোগ নাই সেটাও তো দেশের মানুষ জানে। যাক, আমি তার মন্তব্যটা একটু আপনাদেরকে পড়ে শোনাই, তারপরে আলোচনায় আসি। তারপরে রাজনৈতিক দলগুলো এই নির্বাচন নিয়ে বিভিন্ন ধরনের অভিযোগ আছে, এমনকি ব্যালট পেপার নিয়ে অভিযোগ আছে, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে অভিযোগ আছে। এই সকল অভিযোগ, লেভেল প্লেইং ফিল্ড নিয়ে অভিযোগ আছে। এই অভিযোগের বিষয়ে তিনি বলছেন, কিছু কথা বলছেন। তিনি বলছেন লেভেল প্লেইং ফিল্ড নিয়ে বিভিন্ন রাজনৈতিক দল থেকে অভিযোগ আসতেই পারে। দেখেন কথাটার ভাঁজটা দেখেন, যে লেভেল প্লেইং ফিল্ড নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের অভিযোগ আসতেই পারে, তবে নির্বাচন কমিশনের এ ব্যাপারে প্রতিকার দেওয়ার স্পষ্ট বিধান রয়েছে। কিন্তু নির্বাচন কমিশনের প্রতিকার দেওয়ার স্পষ্ট বিধান আছে, সেই বিধান মোতাবেক কাজ কি হইতেছে? বরঞ্চ আমরা তো দেখলাম এই যে ওসমান হাদি, তিনি যখন গুলিবিদ্ধ হলেন তখন নির্বাচন কমিশনের যিনি প্রধান, তিনি কি বললেন যে এরকম বিচ্ছিন্ন ঘটনা, এরকম ঘটনা ঘটতেই পারে নির্বাচনের আগ মুহূর্তে। এটাই হলো বিধিবিধান, না? তারপরে যে ভোটে যে প্রচারণা চালাচ্ছে বর্তমান সরকার, সেই প্রচারণার বিষয়ে তিনি স্পষ্টভাবে কিছু কথা বলছেন। তিনি বলছেন যে যারা পরিবর্তন এবং সংস্কার চান তাদের ভোটের পক্ষেই রায় দিতে হবে। তার মানে এইটা তিনি আরও ভালোভাবে স্পষ্ট করলেন যে সরকার ভোটের পক্ষে। এ নিয়ে সরকারের প্রচারণা নিরপেক্ষতা হারাবে না। যে সরকার
আইন পাশ করতে পারে সে সরকার অবশ্যই এই ইস্যুতে অবস্থান নিতে পারে। সুতরাং গণভোটের পক্ষে সরকারের প্রচারণার বিষয়টি প্রশ্নবিদ্ধ হবে না। মানে এই সরকার যেহেতু আইন পাশ করতে পারে সেহেতু এটা মানে তিনি তার ভাষায় বলছেন, কিন্তু যদি সঠিক ভাষায় বলেন তাহলে কি হবে, যে সরকার তো একটা অবৈধ সরকার, এই সরকার একটা অনির্বাচিত সরকার, এই সরকার একটা এনজিওগ্রাম সরকার, সেহেতু এই সরকার দ্বারা সব কিছু সম্ভব। এটা হচ্ছে বাস্তব কথা। কিন্তু তিনি একটু মানে যেহেতু একটা পদে আছেন সেভাবে কথা বলছেন। তিনি যদি পদে না থাকে, যদি এই সরকারের সমালোচনা করতেন তাহলে কিন্তু কথাটা এভাবেই বলতেন যে অবৈধ, অসাংবিধানিক, অনির্বাচিত, জনগণের ম্যান্ডেটবিহীন সরকার, তারা সব করতে পারে। এছাড়া যুক্তরাষ্ট্রের ইমিগ্রান্ট ভিসা স্থগিতের সে সাম্প্রতিক সিদ্ধান্ত নিয়ে উপদেষ্টা সাহেব তিনি কিছু কথা বলছেন, তিনি কিছু কথা বলছেন। বিষয়টি সরকারের নজরে আছে, এ নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় এখন থেকে কাজ শুরু করবে যাতে দ্রুত সমাধান পাওয়া যায়, যেটা এই সরকারের পক্ষে কোনোদিনই সম্ভব না। কিন্তু তিনি মিথ্যা আশ্বাস দিতেছেন। আচ্ছা, এই যে মাঝখানে তিনি যে কথাটা বললেন আওয়ামী লীগ বিষয়ে, সেটা তো আপনাদেরকে প্রথমেই প্রশ্ন রাখছে, আপনারা সেই প্রশ্নের উত্তর দেবেন আশা করি। কিন্তু আমি এই যে নিউজটা আপনাদেরকে পড়ে শোনালাম, এই নিউজের কমেন্ট বক্সে কয়েকজন দেশের সাধারণ মানুষের মন্তব্য আপনাদেরকে পড়ে শোনায়। আপনারা মন্তব্য করবেন, আপনাদের অন্যদের মন্তব্য একটু পড়ে শোনায় তারা কি এই রিজওয়ানা হাসান চৌধুরীর মন্তব্য বা তার বক্তব্যের পরিপ্রেক্ষিতে দেশের মানুষ কী বলতেছে। এমডি মোশাররফ হোসাইন নামে একজন তিনি লিখছেন, যারা শক্তিশালী রাজনৈতিক দল তারা কোনো না কোনোভাবে নিজের পথ তৈরি করে নিতে পারে, অন্য কেউ পথ তৈরি করে দেওয়া লাগবে না, মানে অন্য কারোর পথ তৈরি করে দেওয়া লাগবে না, তারা নিজেরাই পথ তৈরি। এটা কাকে বলতেছে বুঝতেছেন? আওয়ামী লীগের বিষয়ে। আওয়ামী লীগের কি আবার সেই দল? হ্যাঁ, তারপরে এমডি সুমন নামে তিনি একজন লিখছেন যে তারা জানে আওয়ামী লীগ নির্দোষ, তারা নির্বাচনে অংশগ্রহণ করলে তারা আবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতবে, তাই তাদেরকে দূরে রাখা হচ্ছে, তারা এই দেশের মানুষের মৌলিক অধিকার হরণ করতেছে। মানে তিনি এমডি সুমন অবশ্য যুক্তিসম্পন্ন কথা বলছেন যে এই রিজওয়ানা হাসানরাও জানেন যে আওয়ামী লীগ কী জিনিস। আওয়ামী লীগকে নির্বাচন করতে দিলে তাদের যে একটা গৃহপালিত দল আছে সেই দল তো সম্ভাবনায় নাই, এমনকি আওয়ামী লীগই সরকার গঠন করবে এরকম সম্ভাবনার বিষয়টাও কিন্তু এই রিজওয়ানা হাসান পরিবেশ উপদেষ্টা, আমাদের সেন্ট মার্টিন হাইজ্যাক উপদেষ্টা কিন্তু জানেন। সেই হিসাবে এই এমডি সুমন এটা একটা সুন্দর কি পরামর্শ বা সুন্দর একটা বার্তা দিচ্ছেন। তারপরে এই লুৎফর জামান নামে একজন লিখছেন, নির্বাচন যদি আসন ভাগাভাগির হয় তাহলে কোটি কোটি টাকা খরচ করার কি দরকার? সকল দলের অংশগ্রহণ না থাকলে অন্তর্বর্তী সরকারের অধীনে নির্বাচন কেন? সুন্দর একটা প্রশ্ন কিন্তু করছেন যে যদি সকল দলের অংশগ্রহণে না থাকে নির্বাচনে তাহলে অন্তর্বর্তী সরকারের কেন? বিগত সরকার যেভাবে করছে সেভাবেই তো ঠিক ছিল। এখানে কিন্তু প্রশ্ন। নিজেদের অন্যায় কাজের বৈধতা দিতে হ্যাঁ ভোটের পক্ষে প্রচারণা চালাচ্ছেন। দেখেন, দেশের মানুষ কিন্তু এটা ভালোভাবেই জানতে পারছে, জেনে গেছে অলরেডি যে নিজেদের অপকর্মের বৈধতা দেওয়ার জন্যই হ্যাঁ ভোটের পক্ষে। কিন্তু আমরা তো জানি কোনো সরকারের অন্তত মানে নির্বাচনকালীন সরকারের তো কোনো পক্ষ নেওয়ার কোনো মানে অপশন নাই, মানে ইতিহাসে এরকম কোনো নজির নাই। আর যারা এরকম পক্ষ নিছে তারা শেষমেশ নির্বাচনের আগে বিদায় নিতে হয়েছে, বাংলাদেশের ইতিহাসে আছে, সেটাই তিনি এখানে বলছেন। তারপরে হাফিজুল খলিফা নামে একজন লিখছেন, আওয়ামী লীগ ছাড়া নির্বাচনে অংশগ্রহণমূলক কোনোভাবেই হবে না, এটি একটি অযৌক্তিক নির্বাচন বলে গণ্য হবে। সোমা আক্তার লিখছেন, শেখ হাসিনার হাতে নিরাপদ ছিল দেশ এবং দেশের সাধারণ মানুষ। সময়ের যোদ্ধা লিখছেন, আওয়ামী লীগ ফিরে আসলে এদের কারো শেষ রক্ষা হবে না। যাই হোক, এই যে মন্তব্যগুলো আপনাদেরকে পড়ে শোনালাম, দেখেন এগুলো তো সাধারণ মানুষের মন্তব্য, তাই না? তাদের এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে অর্থাৎ বিভিন্ন উপদেষ্টার বক্তব্যের পরিপ্রেক্ষিতে দেশের সাধারণ মানুষ তারা কিন্তু খুব ভালোভাবেই বুঝতে পারছে এবং বলতেছেও তারা প্রকাশ্যে যে আদৌ কী জন্য আওয়ামী লীগকে বাইরে রেখে তোমরা নির্বাচন করতেছো, কী জন্য হা ভোটের পক্ষে প্রচারণা চালাইতেছো। এইটা তো কারো মানে কাউকে সন্দেহ বা সংশয় তৈরি করে দিতে হবে না। তাদের বক্তব্যের মাঝেই দেশের যারা সাধারণ মানুষ বুঝতে পারতেছে, সাধারণ মানুষের মনের মধ্যে সংশয় সন্দেহর সৃষ্টি হইতেছে, তারা এখন প্রকাশ্যে বলতে এবং লিখতে শুরু করতেছে।
প্রিয় দর্শক, আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন। ভালো থাকবেন। দেখেন, ভালো থাকার কোনো পরিবেশ পরিস্থিতি বর্তমান বাংলাদেশে নাই, তারপরে চেষ্টা করবেন। আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।